This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. আরে কম দে কিন্তু খাঁটি দে MDH কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো। আমাদের নজর থাকছে অবশ্যই ইরান ইসরায়েলের যুদ্ধের দিকে, কারণ আজ ষষ্ঠ দিন। একেবারে আর এই ষষ্ঠ দিনে ইরান ইসরায়েল যুদ্ধ আরো ভয়ঙ্কর হয়েছে। আর এবার ইসরায়েলে হাইপারসনিক মিসাইল হানা, ফাতে মিসাইল আঘাত হেনেছে ইসরায়েলে। অধিকৃত এলাকার আকাশ ইরানের দখলে, দাবি ইরানের সেনাবাহিনীর। ইরানে পাল্টা হামলা চালিয়েছে ইসরায়েল। তেহরান সহ একাধিক শহরে দফায় দফায় বোমাবর্ষণ। ইরানের পরমাণু কেন্দ্র এবং সেনা ঘাঁটিতে আঘাত হেনেছে IDF, পাল্টা দাবি ইসরায়েলের। এই মুহূর্তে দীপ আমাদের সঙ্গে একেবারে নিউজ রুম থেকে রয়েছে। আমরা সব খবর, সবার আগে আপডেট খবর আপনাদেরকে দিচ্ছি। দীপ, এই মুহূর্তের খবর কি চলছে? দেখো, একটা জিনিস কিন্তু খুব পরিষ্কার যে দুতরফই কিন্তু হামলা এবং পাল্টা হামলা দুইয়েরই তীব্রতা বাড়িয়ে চলেছে। কারণ মঙ্গলবার রাতভর ইরানের একাধিক সেন্ট্রিফিউজ যে উৎপাদন কেন্দ্র আছে সেখানে যেমন ইসরায়েল হামলা চালিয়েছে, পাল্টা ইসরায়েলেও কিন্তু ইসরায়েলের একেবারে রাজধানীর বুকেও কিন্তু একেবারে দিনে দুপুরে সেখানে একটার পর একটা ব্যালিস্টিক মিসাইল হামলা ইরান চালিয়ে যাচ্ছে। এর মাঝখানে ইরান যেটা সব থেকে বড় দাবি করেছে, অন্তত ইরানের গণমাধ্যম যেমনটা দাবি করেছে, যে ইরানের সর্বোচ্চ ইরানের যে সুপ্রিম লিডারের হুঁশিয়ারি দেওয়ার পর সুপ্রিম লিডার হুঁশিয়ারি দিয়েছিলেন একেবারে যে এবার যুদ্ধ হবেই, মানে যদি প্রয়োজন মনে হয় তাহলে ইরান কোনো মতেই যুদ্ধে কোনো খামতি রাখবে না। তারপরে কিন্তু ফাতে 1 মিসাইল, যেটা একটা অন্যতম হাইপারসনিক মিসাইল, সেই মিসাইল দিয়ে ইরান হামলা চালিয়েছে বলে দাবি করছে ইরানের একাধিক গণমাধ্যম। এদিকে আরেকটা জিনিসও বুঝতে হবে যে ইসরায়েলের যে ডিফেন্স সিস্টেমগুলো রয়েছে সেগুলো কিন্তু লাগাতার কাজ করে চলেছে। কিন্তু শুধুমাত্র আয়রন ডোম নয়, এর পাশাপাশি অন্যান্য যে মিসাইল ডিফেন্স সিস্টেমগুলো রয়েছে সেগুলোও লাগাতার কাজ করে যাচ্ছে। কিন্তু ইরান যেভাবে ব্যালিস্টিক মিসাইলের একেবারে কার্যত বর্ষণ নামিয়েছে ইসরায়েলের বুকে, সেখানে কিন্তু আয়রন ডোমই শুধুমাত্র একা পর্যাপ্ত নয় এই মিসাইল হামলাগুলোকে রুখতে। আয়রন ডোম দিনরাত কাজ করছে বটে, কিন্তু এর পাশাপাশি ইসরায়েলের অন্যতম ডিফেন্স সিস্টেমের অঙ্গ যে অ্যারো মিসাইল, সেই অ্যারো মিসাইলও কিন্তু একটার পর একটা মধ্যম এবং দূরপাল্লার যে ক্ষেপণাস্ত্রগুলো ইরান ছুটছে সেগুলোকে নামাচ্ছে এবং নামাতে সাহায্য করছে। এবার এই ইসরায়েলি অ্যারো মিসাইল ডিফেন্স সিস্টেমের যে ভান্ডার, মানে অ্যারো মিসাইলের যে ভান্ডার, সেই ভান্ডারেও কিন্তু খানিকটা খামতি তৈরি হয়েছে বলে অন্তত মার্কিন একাধিক নিরাপত্তা আধিকারিক দাবি করছেন। এই গোটা বিষয়টা এই মুহূর্তে কিন্তু দাঁড়িয়ে রয়েছে যে আগামী 24 থেকে 72 ঘন্টা কোন দিকে এই যুদ্ধ বা এই সংঘাত পরিস্থিতি গড়াবে সেদিকে অবশ্যই নজর রাখতে হবে। বলাই যায় দীপ যে ষষ্ঠ দিনেও যুদ্ধের ঝাঁজ কিন্তু একেবারে তীব্র সম্প্রতি। আর শুধু যে ষষ্ঠ দিনে যুদ্ধের ঝাঁজ বেড়েছে তাই না মঞ্জিরা, আরো একটা বিষয় আমাদের TV9 বাংলা দর্শকদের জন্য জানিয়ে রাখি। আগামী 1 থেকে 2 সপ্তাহ অর্থাৎ 7 থেকে 14 দিনের মধ্যে ইসরায়েলের লক্ষ্য পূরণ হবে। মানে ইরানের সমস্ত পরমাণু গবেষণাগার ধুলোয় মিশে যাবে, এমন বড় দাবি করা হচ্ছে ইসরায়েলের ডিফেন্স ফোর্সের আধিকারিক যিনি রয়েছেন তার তরফ থেকে। সুশোভন রয়েছেন আমাদের সঙ্গে, আমি একবার সুশোভনের কাছে চলে যাবো। সুশোভন, দেখো ইতিমধ্যেই যুদ্ধ অত্যন্ত একটা ভয়াবহ মারাত্মক আকার ধারণ করেছে, কিন্তু এখন ইসরায়েলের তরফ থেকে যে একটা মারাত্মক বা সাংঘাতিক দাবি করা হচ্ছে সেটা হচ্ছে মাত্র 7 থেকে 14 দিনের তারা একটা আলটিমেটাম দিচ্ছে, এবং এই আলটিমেটামের মধ্যে বলছে যত পরমাণু গবেষণাগার আছে সমস্ত ধুলোয় মিশে যাবে। তার মানে তার ফল তো মারাত্মক হতে চলেছে। একেবারে ফল মারাত্মক হতে চলেছে সেটা বলার অপেক্ষা রাখে না। আর সঙ্গে এটাও বলা হচ্ছে যে একেবারে পশ্চিমবঙ্গ মধ্য ইরানে কিন্তু ব্যাপক ক্ষয়ক্ষতি হবে, এবং বলা যায় যে সময়সীমা বেঁধে দেওয়া হচ্ছে যে অর্থাৎ 7 থেকে 14 দিনের মধ্যে যে একেবারে যে ঘাঁটিগুলো রয়েছে সেগুলো যেমন ভেঙে ফেলা হবে এবং কার্যত ধুলোয় মিশিয়ে দেওয়া হবে। অর্থাৎ শুধুমাত্র সময় বেঁধে দেওয়া না, জায়গা বলে দেওয়া যে কোথায় কোথায় একেবারে ক্ষয়ক্ষতি হবে। এবং তোমাকে জানিয়ে রাখি যে ক্ষয়ক্ষতির যে আশঙ্কাটা সেটা কিন্তু অনেকটাই বেশি হবে বা একেবারে ক্ষয়ক্ষতি বেশি হবে সেটাই বলছে। তার কারণ যে কথা বলা হচ্ছে 7 থেকে 14 দিনের মধ্যে কিন্তু যে একেবারে যে মিসাইল ঘাঁটি বিভিন্ন জায়গা একেবারে তছনছ হয়ে যাবে। স্বাভাবিকভাবেই যে পরিস্থিতি তুমি যে কথা বলছিলে সেই পরিস্থিতি যেমন যতটা একেবারে উদ্বেগজনক জায়গায় পৌঁছাচ্ছে, এবং এই জায়গায় দাঁড়িয়ে কিন্তু সময় বেঁধে দেওয়া যা কিন্তু আরও তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে।
একেবারেই সুশোভন, আমরা কথা বলছিলাম, আমাদের প্রতিনিধি সুশোভন ছিলেন সরাসরি আমাদের সঙ্গে। আর মঞ্জিরা, ঠিক যে বিষয়টির দিকে আমরা নজর রাখছিলাম, অর্থাৎ আজকে এই যে 6th ডেতে এই যে শুধুমাত্র যে একটা ভয়ঙ্কর একটা সিচুয়েশন বা সাংঘাতিক পরিস্থিতি তৈরি হয়েছে তা কিন্তু নয় মঞ্জিরা। আমরা যেটা দেখছি যে একে অন্যের মেরুদণ্ড তো আগেই ভাঙার চেষ্টা করেছে, এবার বলছে যে পরমাণু গবেষণাগারগুলো রয়েছে সেগুলো পর্যন্ত ধুলোয় মিশিয়ে দেবে। তার মানে এর পরিণতি কতটা মারাত্মক, কতটা ভয়াবহ হতে চলেছে। হামলা, পাল্টা হামলা চলছে আবারও তেহরানের কাছে। ইসরায়েলের যুদ্ধ বিমান গুলি করে নামালো ইরান, এই খবর পাচ্ছি আমরা। ইসরায়েলি ফাইটার জেট F-35 কে তেহরান থেকে কয়েক কিলোমিটার দূরে নামানোর দাবি ইরানি সেনার। এয়ার ডিফেন্স সিস্টেম বারামিন শহরে গুলি করে বিমানটি নামিয়েছে। ইরানের সংবাদ মাধ্যমকে জানিয়েছেন গভর্নর হোসেন আবেদি। এ নিয়ে মোট 5টি ইসরায়েলি যুদ্ধ বিমান নামানোর দাবি ইরানি সেনার। ইরান ইসরায়েল এই যে ভয়াবহ যুদ্ধ, সেই ভয়াবহ যুদ্ধে রীতিমতো মৃত্যু মিছিল। ইসরায়েলি হামলায় ইরানে নিহত অন্তত 585 জন, আহত 1326 জনেরও বেশি, দাবি আন্তর্জাতিক মানবাধিকার সংগঠনে। নিহতদের মধ্যে 126 জনই সেনাকর্মী ও কমান্ডার। আর অন্যদিকে ইসরায়েলে ইরানের হামলায় নিহত অন্তত 25, আহত 500-রও বেশি। ইরানে ভয়াবহ এয়ার স্ট্রাইকের খবর। ইসরায়েলের মিসাইল লঞ্চার সাইটে আইডিএফ এর বোমা বর্ষণ। ইরানের 12টি মিসাইল লঞ্চার সাইট ধ্বংস। ইরানের সেনাবাহিনীর অস্ত্র ভান্ডারও ধ্বংস দাবি করেছে ইসরায়েল। আর এদিকে ইসরায়েলের বিরুদ্ধে অবশেষে ফতেহ মিসাইল ব্যবহার করল ইরান। শব্দের চেয়ে 15 গুণ গতিবেগে আঘাত হানে এই ফতেহ। 1400 কিলোমিটার দূরে আঘাত হানতে সক্ষম ইরানের এই ফতেহ মিসাইল 5 মিনিটের মধ্যে টার্গেটে হিট করে ইরানের এই ব্রহ্মাস্ত্র। আর সেই ব্রহ্মাস্ত্র ইতিমধ্যে ইরান প্রয়োগ করেছে ইসরায়েলের বিরুদ্ধে। 500 কেজি বিস্ফোরক নিয়ে আছড়ে পড়তে পারে এই ফতেহ, বহন করতে পারে পরমাণু অস্ত্র। শত্রুপক্ষের অত্যাধুনিক রেডারও ব্লক করে দিতে পারে এই হাইপারসনিক ক্ষেপণাস্ত্র। আক্ষরিক অর্থেই ব্রহ্মাস্ত্র এটি। আর ইরানের এই যে ফোটো পরমাণু ঘাঁটি, সেই পরমাণু ঘাঁটি ধ্বংস করতে পারে মার্কিন বাংকার ব্লাস্টার বোমা। ট্রাম্পের সবুজ সংকেত পেলেই মার্কিন সেনা যুদ্ধ বিমান থেকে এই বোমা ফেলতে পারে। তেহরানের 95 কিলোমিটার দক্ষিণ পশ্চিমে কোম শহর রয়েছে। সেই কোম শহরের পার্বত্য অঞ্চল, তার সেখানে সেই অঞ্চলের মাটি 260 ফুট নিচে ইরানের সবচেয়ে সুরক্ষিত নিউক্লিয়ার ফিউয়েল এনরিচমেন্ট প্লান্ট ফোটো। লাগাতার ইসরায়েলি হানাতেও এই প্লান্টের কোনো ক্ষয়ক্ষতি হয়নি এখনো পর্যন্ত। মাটির নিচে যে লুকোনো এই ধরনের পরমাণু ঘাঁটি ওড়াতে ওস্তাদ হচ্ছে এই বাংকার ব্লাস্টার বোমা। 13,600 কেজির এই বোমা মাটির নিচে 200 ফুট গভীরেও নির্ভুল টার্গেটে আঘাত হানতে সক্ষম। পরপর দুটো বোমা ফেলতে পারলে নিশ্চিহ্ন হতে পারে এই ফোটো, এমন দাবি করা হচ্ছে ইসরায়েলি সেনাকর্তার তরফ থেকে। এবং ইরানের যাবতীয় পরমাণু গবেষণাগার ধ্বংস করতেই অপারেশন রাইজিং লায়ন শুরু নেতানিয়াহুর। ফোটো ধ্বংস করে অপারেশন থামাবে ইসরায়েল। ফক্স নিউজে দাবি আমেরিকায় নিযুক্ত ইসরায়েলি রাষ্ট্রদূতের। বারবার অ্যাসাসিনেশন অফ হামিনি একটা পয়েন্ট উঠে আসছে, বারবার আমেরিকান ইন্টারভেনশনের পয়েন্টটা উঠে আসছে, এবং এটা অলমোস্ট শিওর হয়ে দাঁড়িয়েছে আজকের ডেটে যে আমেরিকা খুব তাড়াতাড়ি ইন্টারভিন করবে। বিকজ আমেরিকার মধ্যে একটা জিনিস চলছে যে আমেরিকা কিন্তু যতটা অ্যাসিওর্ড রেজাল্ট ভেবেছিল এটা হবে, সেটা কিন্তু এখন পর্যন্ত অ্যাচিভ করতে পারেনি। সেই কারণে আমেরিকা উইল ইন্টারভেন অ্যান্ড হ্যাভ টু ইন্টারভেন, যাতে করে তাদের রেলেভেন্স ইন ওয়ার্ল্ড পলিটিক্স বজায় থাকে। একের পর এক হামলা চালিয়ে চলেছে ইরান। এবার ইসরায়েল অধিকৃত ওয়েস্ট ব্যাংকে হামলা চালিয়েছে ইরান। হেব্রনে আছড়ে পড়ল ইরানের ব্যালিস্টিক মিসাইল। প্যালেস্তানীয়দের উপর হামলা চালিয়েছে ইরান, দাবি আইডিএফ এর।
সাদাম হুসেনের মতোই চরম পরিণতি হবে খামেনির। ইরানকে সরাসরি হুঁশিয়ারি ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রী ইসরায়েল কাজ নাম না করে খামেনিকে হুঁশিয়ারি সুরে বলেন যে প্রতিবেশী দেশের স্বৈরাচারী শাসকের পরিণতি যেন না ভোলে ইরান এখন যেভাবে তাদের উপর হামলা চালাচ্ছে তার ফল যে তাদেরকে ভুগতে হবে তাও সাফ জানিয়েছেন ইসরায়েল। কাজ একেবারে স্পষ্ট ভাষায় বলে দিয়েছেন যে ইরানের স্বৈর শাসকরা যদি যুদ্ধপারাদ বন্ধ না করে আর ইসরায়েলের সাধারণ জনগণের উপর হামলা বন্ধ না হয় তাহলে ইরানের স্বৈর শাসকের অবস্থাও প্রতিবেশী দেশের যে স্বৈর শাসক তার মতোই হবে। স্পষ্ট হুঁশিয়ারি ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রী। যেমনটা বলছিলাম, পর হামলা ইসরায়েলে ফের হামলা চালিয়েছে ইরান। তেল আভিভে আছড়ে পড়লো একের পর এক মিসাইল, বাজতে শুরু করেছে এয়ার সাইরেন, অ্যাক্টিভ করা হয়েছে এয়ার ডিফেন্স সিস্টেম। সাধারণ মানুষকে বম শেল্টারে আশ্রয় নিতে নির্দেশ দিয়েছে প্রশাসন। আর ইরানকে বাঁচাতে এবার খামেনিকে বদলানোর বার্তা ইসরায়েলের প্রধানমন্ত্রীর। শাসক বদলাতে ইরানের সাধারণ মানুষকে আহ্বান নেতানিয়াহুর। জন জিন্দেগি আজাদি ইরানের স্লোগানকে সমর্থন নেতানিয়াহুর। ইরানি সাংবাদিককে দেয়া সাক্ষাৎকারে মন্তব্য নেতানিয়াহুর। পশ্চিম এশিয়ার যুদ্ধের আজ সরাসরি ভারতের উপরেও। খামেনেইয়ের ভাগ্যের সঙ্গে জড়িয়ে উপমহাদেশের রাজনৈতিক ভবিষ্যৎ। ইরানের খামেনেই শাসন উৎখাত করতে মরিয়া ট্রাম্প নেতানিয়াহু। রেজা পাহেলভিকে ইরানের গদিতে বসানোর পরিকল্পনা রয়েছে ডোনাল্ড ট্রাম্পের, এমনটাই সামনে আসছে। বিশেষজ্ঞদের আশঙ্কা তাই রেজার হাত ধরে ইরান সহ পশ্চিম এশিয়ার আধিপত্য বিস্তার করতে চায় আমেরিকা। আর সেখানেই আশঙ্কা বাড়ছে ভারতের, কারণ পশ্চিম দিকে পাকিস্তানের সঙ্গে আমেরিকার বন্ধুত্ব সবসময় ভারতের মাথা ব্যথার কারণ। আর সেই সঙ্গে ইরানও আমেরিকার নিয়ন্ত্রণে চলে এলে মার্কিন আধিপত্য ভারতের কাছেও শঙ্কার। এ নিয়ে এই মুহূর্তে দাঁড়িয়ে ভারতের অবস্থান কি ভাবনা চিন্তা চলছে, কূটনৈতিক স্তরেই বা কি অবস্থান, সবটাই জানবো। সিজার মন্ডল আমাদের সঙ্গে রয়েছেন, জানাবেন সিজার। দেখো, অবশ্যই ভারতের কাছে এটা আশঙ্কার কারণ। এতদিন পর্যন্ত এর আগেও আমরা উপসাগরীয় যুদ্ধের সময় দেখেছিলাম পরোক্ষভাবে এই উপমহাদেশ সেখানে প্রভাব পড়েছে, সেটা তেলের দাম হোক, বিশ্ব বাজারের মন্দা হোক। কিন্তু এইবারের যুদ্ধ যেখানে কোথাও বলা যেতে পারে পশ্চিম এশিয়ায় মার্কিন আধিপত্যর ধাক্কা খাচ্ছিল বারবার ইরানের কাছে এসে, এবং ইরানের অবস্থান কোথায় ভৌগোলিকভাবে দেখতে গেলে ইরানের অবস্থান হচ্ছে গেটওয়ে অফ দ্য সাবকন্টিনেন্টের মূল দরজা, অন্যদিকে মধ্য এশিয়ার দরজা। এবং সেই জায়গায় ইরানের বর্তমান শাসকের পতন হওয়ার অর্থ হচ্ছে মার্কিন আধিপত্য সেখানে বিস্তার হবে। এবং পাশাপাশি দুটো দেশ, ভারতের পশ্চিমে ইরান এবং পাকিস্তান, তারা যদি মার্কিন আধিপত্য সেখানে থাকে তাহলে সেটা ভারতের পক্ষে একটুও সুখকর হবে না। এবং সেই জায়গা থেকে ভারতের এই মুহূর্তে কিন্তু আশঙ্কার জায়গা রয়েছে, এবং ভারত সেই জায়গা থেকেই তাদের যে কূটনৈতিক অবস্থান সেই অবস্থানকে এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করছে। এবং সেখানে দাঁড়িয়ে যেমন চীন এবং রাশিয়া, তাদের ক্ষেত্রেও কিন্তু এই যুদ্ধটা একটা বড় রাজনৈতিক অভিমুখ তৈরি করতে পারে। তার কারণ মধ্য এশিয়ায় ইরান মধ্য এশিয়ার গেটওয়ে, এবং সেখানে যদি মার্কিন আধিপত্য সৃষ্টি হয় তাহলে সাবেক সোভিয়েত এবং মধ্য এশিয়ার যে দেশগুলো যেখানে এখনো রাশিয়ার আধিপত্য রয়েছে সেটা খর্ব হবে, এবং সরাসরি রাশিয়ার আকাশে মার্কিন ছায়া দেখা যাবে, যেটা কখনোই রাশিয়া চাইবে না। অন্যদিকে চীনের যে বিস্তৃতি, চীনের যে অর্থনৈতিক বিস্তৃতি এবং চীনের যে সামরিক বিস্তৃতি গোটা উপমহাদেশ জুড়ে রয়েছে, সেটাও কোথাও ধাক্কা খাবে। এবং সেই জায়গায় দাঁড়িয়ে এই তিনটে দেশই কিন্তু ওয়েট অ্যান্ড ওয়াচ, তারা দেখছে সরাসরি মার্কিন যুক্তরাষ্ট্র এই যুদ্ধে কতটা জড়িয়ে পড়ে, এবং এই যুদ্ধে জড়িয়ে পড়লে এই গোটা পশ্চিম এশিয়ায় যাদের ইন্টারেস্ট অনেক বেশি রয়েছে সেই তারা, অর্থাৎ রাশিয়া চীনের মতো দেশগুলো কি অবস্থান নেয়, তারা কতটা এই যুদ্ধের সঙ্গে নিজেদেরকে সক্রিয়ভাবে যুক্ত করে, তার ওপরই কিন্তু নির্ভর করবে ভারতের অবস্থান। এবং একটা কথা খুব স্পষ্ট ভাষায় বলা যায়, এবার গায়ে আঁচ লাগছে সরাসরি ভারতের, এবং ভারত কিন্তু একটুও স্বস্তিতে নেই যত মার্কিন যুক্তরাষ্ট্র এগিয়ে আসছে উপমহাদেশের দিকে। সিজার, আপাতত তোমাকে ধন্যবাদ। আর ঠিক সিজার যেরকম বলছিলেন যে যেরকম এই উপমহাদেশে আমেরিকার যে আধিপত্য সেটা ভারতের জন্য যেমন আশঙ্কা, ঠিক সেরকমই চীনের জন্য আশঙ্কা। একইভাবে ইরানের পালাবদল হলে বাড়বে মিডল ইস্টের রাজনৈতিক অস্থিরতা, কারণ রাশিয়ার কাছে উপমহাদেশের এই পরিবর্তিত সমীকরণ অস্বস্তির নয় বরং ভয়ে, শঙ্কার। আর সেই কারণেই ইরান যুদ্ধে আমেরিকা সরাসরি জড়িয়ে গেলে সংঘর্ষের ব্যাপ্তি ইরান ইসরায়েলের মধ্যে
সীমাবদ্ধ থাকবে না বলে আশঙ্কা। যারা বিশেষজ্ঞ রয়েছেন, যারা এক্সপার্ট রয়েছেন তাদের, এবং আমেরিকার ভূমিকার উপর নির্ভর করবে যুদ্ধ কতটা দীর্ঘস্থায়ী হবে। কারণ প্রাথমিকভাবে রাশিয়া চীন চুপ থাকলেও সময়ের সঙ্গে তাদের সক্রিয় ভূমিকা বাড়বে বলে ধারণা রয়েছে বিশেষজ্ঞদের। কারণ এই মিডল ইস্টে যদি আমেরিকার যদি আধিপত্য বাড়ে, সেক্ষেত্রে আশঙ্কার ছায়া কিন্তু এই দুটো দেশের উপরও থাকছে। আর সেই কারণে এই পরিস্থিতিতে তৃতীয় বিশ্বযুদ্ধের আশঙ্কা ওড়াতে পারছে না গোটা বিশ্ব। এখন আমরা দেখতে পাচ্ছি ইরান ইসরায়েল যুদ্ধ, কিন্তু গত বছরই জানেন, গত বছরই ডিসেম্বরে ইরানের বিরুদ্ধে অপারেশন রাইজিং লায়নের পরিকল্পনা চূড়ান্ত করে ফেলে ইসরায়েল। হিজবুল্লাহর পতন, আসাদ জামানা শেষ হতেই সিরিয়ায় আকাশপথ খুলে যায়। ফেব্রুয়ারিতে হোয়াইট হাউসে যান ইসরায়েলি প্রধানমন্ত্রী। নিউ ইয়র্ক টাইমসের প্রতিবেদনে এমনটাই দাবি করা হয়েছে। ওভাল অফিসে বসে ডোনাল্ড ট্রাম্পকে রীতিমতো প্রেজেন্টেশন দেন নেতানিয়াহু। ইরানের পরমাণু গবেষণার বারবারন্ত নিয়েও ট্রাম্পকে বোঝান আর কি কথা হয়েছিল, কি পরিকল্পনা ছিল তাদের। ইসরায়েল কি কথা বলেছিলেন ট্রাম্পের সঙ্গে, কেনই বা বলেছিলেন, পেছনের সমীকরণ কি, সবটাই জানবো। দীপ আমাদের সঙ্গে রয়েছে নিউজ রুম থেকে। দীপ, দেখো, ইরান যে তাদের পরমাণু গবেষণাকে একটা অন্য পর্যায়ে নিয়ে চলে যাচ্ছে এবং ইরান যে আগামী 1 বছরের মধ্যে পরমাণু বোমা তৈরি করে ফেলতে পারে, ইসরায়েলের এই আশঙ্কা দীর্ঘদিন ধরেই ছিল। এই অপারেশন রাইজিং লায়ন চালানো হবে, যেখানে ইরানের একেবারে পারমাণবিক যে গবেষণা কেন্দ্রগুলো রয়েছে, যেখানে ইসরায়েলের অভিযোগ যে আসলে পরমাণু গবেষণার আড়ালে ইরান সেখানে পরমাণু বোমা তৈরির কাজ করছে, ইউরেনিয়ামকে সমৃদ্ধকরণের এমন পর্যায়ে নিয়ে যাচ্ছে যাতে সেখানে বোমা তৈরি করা যেতে পারে। তার বিরুদ্ধে অপারেশন রাইজিং লায়ন চালানো হবে এবং যত ইরানের যতগুলো পরমাণু গবেষণা কেন্দ্র রয়েছে মাটির উপরে বা মাটির নিচে, সেগুলো সবকটা ধ্বংস করে দেওয়া হবে। এই প্ল্যানটা কিন্তু মোসাদ এবং ইসরায়েলি প্রধানমন্ত্রী গত ডিসেম্বরেই ছকে ফেলেছিলেন। এবং ইসরায়েলের যখন এরকম একটা ইরানে অভিযান চালাতে হবে, তার আগে ফেব্রুয়ারি মাসে তারা মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে নেতানিয়াহু দেখা করেন। একেবারে ওভাল অফিসে বসে দুজনের মধ্যে দীর্ঘক্ষণ কথা হয় এবং তিনি কর্পোরেট কায়দায়, মানে নেতানিয়াহু একেবারে কর্পোরেট কায়দায় ইরান যে তাদের পরমাণু গবেষণাকে কোন পর্যায়ে নিয়ে গেছে সেটা নিয়ে একেবারে প্রেজেন্টেশন দেন ডোনাল্ড ট্রাম্পকে, এবং ডোনাল্ড ট্রাম্পকে কনভিন্স করেন যে অবিলম্বে ইরানের বিরুদ্ধে কিন্তু অভিযান চালাতে হবে, না হলে কিন্তু খুব দ্রুত ইরান মধ্যপ্রাচ্যের দেশ হিসাবে তাদের হাতে পরমাণু বোমা চলে আসবে এবং যা মধ্যপ্রাচ্যের স্টেবিলিটিকে, শান্তি যেটা রয়েছে সেটাকে বিঘ্নিত করবে। ডোনাল্ড ট্রাম্প কনভিন্স হন, তিনি বেঞ্জামিন নেতানিয়াহুকে আশ্বাস দেন যে ঠিক আছে হামলা চালাবে, কিন্তু আমেরিকা এই হামলায় কিন্তু প্রত্যক্ষভাবে মদত করবে না। অন্তত প্রাথমিকভাবে এটাই কথা হয়েছিল দুজনের মধ্যে, এমনটাই মার্কিন গণমাধ্যম দাবি করছে, যেটা ডোনাল্ড ট্রাম্প আশ্বাস দেন যে তুমি হামলা চালাও, আমি নৈতিক সমর্থন জানাচ্ছি, কিন্তু আমেরিকা সরাসরি এই সংঘাতে প্রথম থেকেই যুক্ত হবে না। কিন্তু এখন সাম্প্রতিক সময় আপাতত তোমাকে ধন্যবাদ। আর এবার আপনাদের আরো একটা খবর, আমেরিকাকে নাকি এবার সরাসরি হুমকি দিয়েছে ইরান যে ইসরায়েল থেকে মার্কিন সেনা ঘাঁটিকে টার্গেট করা সহজ, আর আমেরিকা হামলা চালালে ফল ভুগতে হবে। 50,000 তাঁবু তৈরি রাখুন মার্কিন সেনা, হুঙ্কার ইরানের ন্যাশনাল সিকিউরিটি ডেপুটি চেয়ারম্যানের। আমেরিকার সেনা ঘাঁটিতে টার্গেট করছে ইরান এবং 48 ঘন্টার মধ্যে হামলা চালাতে পারে তেহরান। কারা দাবি করছে? নাকি মার্কিন সংবাদ মাধ্যম। ইসরায়েলের বিরুদ্ধে যুদ্ধে পাশে রাশিয়া, দাবি করছে ইরান। ইরানের পরমাণু কেন্দ্রে ইসরায়েলের হামলা বিপজ্জনক এবং বেআইনি। ইসরায়েলি বায়ুসেনার ইরানে হামলার তীব্র নিন্দা করেছে রুশ বিদেশ মন্ত্রক। আর এই হামলা আঞ্চলিক ও আন্তর্জাতিক স্থিতাবস্থার বিরুদ্ধে সরাসরি হুমকি। পরমাণু কেন্দ্রের ক্ষয়ক্ষতি হলে মধ্যপ্রাচ্যে বিপর্যয়ে নেমে আসবে মন্তব্য রুশ বিদেশ মন্ত্রকের মুখপাত্র মারিয়া জাকারোভার। ইরানের পারমাণবিক গবেষণা সম্পূর্ণ শান্তিপূর্ণ বলেও দাবি করেছে মস্কো। যখন ইরান ইসরায়েলের এই কনফ্লিক্ট চলছে, তখন সবচেয়ে চর্চিত এবং আলোচিত যে প্রণালী সেটা হচ্ছে হরমুজ প্রণালী। আর সেই হরমুজ প্রণালীতে মাইন বিছিয়ে দেওয়ার এবার হুমকি ইরানের। আমেরিকা হামলা চালালে হরমুজ প্রণালী বন্ধের হুঁশিয়ারি। মার্কিন যুদ্ধজাহাজ যে কোনো মূল্যে রুখে দেওয়ার হুঁশিয়ারি তেহরানের। আর এরকম যখন একটা যুদ্ধের আবহ, ইরান ইসরায়েলের যুদ্ধে শঙ্কা এ রাজ্য। ইসরায়েলে আজকে রয়েছে প্রচুর ভারতীয় বিজ্ঞানী। কৃষিকাজ নিয়ে গবেষণা করতে মধ্য ইসরায়েলের একটি শহরে রয়েছেন খর্দার দিব্য মুখোপাধ্যায়। গত শনিবার মাত্র 1.5 কিলোমিটার দূরে হামলা চালিয়েছিল ইরান। হামলা শুরু হলেই ফোনে অ্যালার্ম বেজে উঠছে, সঙ্গে সঙ্গেই শেল্টারে চলে যেতে হচ্ছে। পরিস্থিতি ঠিক হলে নিরাপদ আশ্রয় থেকে বেরোনো, এভাবেই ইসরায়েলে দিন কাটছে খর্দার, মানে এ বাংলার দিব্য মুখোপাধ্যায়ের। দুশ্চিন্তায় ঘুম উড়েছে খর্দার দিব্যর পরিবারের। প্রতিটি মুহূর্ত কাটছে আতঙ্কে। তবে ছেলে দুবেলা ফোন করায় কিছুটা স্বস্তি পাচ্ছেন দিব্যর পরিবার।
আমাদের আগে থেকে জানিয়ে দেওয়া হচ্ছে সাইরেনের মাধ্যমে, সেই অনুযায়ী আমরা শেল্টারে যাচ্ছি এবং 10 মিনিট পরে আবার শেল্টার থেকে বেরিয়ে আসছি। শেল্টার মানে বাংকার? না না, বাংকার নয়। শেল্টার মানে হচ্ছে এখানে হাইরাইজেই একটা স্পেশাল রুম থাকে, সেটা বেসমেন্টে হতে পারে কি গ্রাউন্ড লেভেল হতে পারে, যেটা ওয়েল প্রোটেক্টেড, মানে ওইভাবে বানানো হয় যাতে মানে দেয়ালের উইডথ অনেক মোটা হবে, রিইনফোর্সড হবে, দরজা লোহার থাকবে, সেখানে রেসিডেন্টরা গিয়ে ঢোকে প্রায়ার অ্যালার্ম পাওয়ার পরপরই, এবং একটা সার্টেন টাইম থাকার পরে আবার গভর্নমেন্টের মাধ্যমে নোটিফিকেশন আসে ইটস সেফ টু গো আউটসাইড, তখন আমরা বেরিয়ে আসি। শনিবার দিন ইরান যখন ফার্স্ট ওয়েভ অফ মিসাইল ছোড়ে, সেক্ষেত্রে আমার লোকালিটি থেকে মানে আমার জায়গা থেকে প্রায় 1-1.5 কিলোমিটার দূরে একটা ডাইরেক্ট ইম্প্যাক্ট হয় এখানকার মলে, সেটাই একমাত্র ডাইরেক্ট ইম্প্যাক্ট। আর সামান্য ক্ষয়ক্ষতি হয় ডেব্রি থেকে, যেটা এরা তো আকাশে নষ্ট করে দেয় মিসাইলগুলোকে বেসিক্যালি, সেই ডেব্রি থেকে সামান্য ক্ষয়ক্ষতি হয়েছে। ইসরায়েলে আজকে শালবনির বাঙালি গবেষক আরও একজন, ভয়ঙ্কর অভিজ্ঞতার কথা বাঙালি গবেষকের মুখে। রাতে ঘুমোতে পারছি না, সাইরেন বাজলেই বাংকারে থাকতে হচ্ছে, পর বিস্ফোরণের শব্দ শুনতে পাচ্ছি। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ যোগাযোগ রাখছে, মন্তব্য অনিরুদ্ধ বেরার। তেল আভিভ বিশ্ববিদ্যালয়ের গবেষক অনিরুদ্ধ বেরা। যদি এমডিএচ কিচেন কিং কিচেনে থাকে তো আমরা যা ইচ্ছে তৈরি করতে পারি, বেগুনের ভর্তা, আলু কপি, ভিন্ডি মশলা, আরো অনেক কিছু। MDH